আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার লাইভগুলো এবং আমার একক ভিডিওগুলো আপনারা দেখেন, শুনেন এবং আমাকে সাপোর্ট করেন। তো প্লিজ আপনাদেরকে বারবার অনুরোধ করি যে আপনাদের একটা সহযোগিতা খুব বেশি দরকার। সেটা হচ্ছে এক সাবস্ক্রিপশন, দ্বিতীয় হচ্ছে যে শেয়ার এবং কমেন্টস। আপনারা যদি কমেন্টস একদম কিছু লিখতেও না পারেন, অন্তত ইয়েস নো ভেরি গুড কিছু একটা লিখে দেন। তাও না পারলে একটা চিহ্ন দিয়ে দেন, লাভ চিহ্ন, হেট চিহ্ন, অমুক চিহ্ন, তো যে কোনো একটা কিছু দিয়ে দেন। আর সাবস্ক্রাইব করেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় সকলকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই যুদ্ধটা শেষ পর্যায়ে এখন। শুধু আপনাদের সাবস্ক্রিপশনটা যত বেশি বাড়বে তত বেশি যুদ্ধটায় জিতার সম্ভাবনা আমরা করি। শুধু আমি বলি না, সব আমরা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি তারা, আপনাদের সহযোগিতা প্রচণ্ড দরকার। থাম্বনেল এবং ব্যানার ব্যানার এবং হেডলাইন দেখে আপনাদের চিন্তা করছেন যে হঠাৎ করে আমি এটা কি বলছি যে 30শে আগস্ট, 30শে আগস্ট ডেডলাইন এবং ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো লোক কোনো এক জায়গায়। ওটা একটু যদি খেয়াল করেন আপনি দেখবেন ওটা কলকাতায় কলকাতায় যে আমাদের ডেপুটি হাইকমিশন যেটা আছে বাংলাদেশের, সেটার সামনের একটা ভিড় দেখিয়েছি। তো এই ব্যানার করা বা এই হেডলাইন কেন করলাম সেই বিষয়ে আসছি। তবে সেই বিষয়ে আসার আগে আপনাদের ছোট ছোট কিছু ইনফরমেশান দিই, যে ইনফরমেশানগুলোতে আপনারা মিলাইতে পারবেন। মিলানোর পরে আপনারা হয়তো অনেক কিছুই বুঝবেন। কারণ ভাই অনেক কথা এই মুহূর্তে আসলে আমি সরাসরি আপনাদের বলতে পারবো না, জানি বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটাতে আমি বলার পরপরই গ্রুপিং করি বা আমি ভাঙতেছি, এইসব বহু আজে বাজে কথা আমাদের ভাই বোনরাই বলে। এবং বহুত উন্নত প্রজাতির এই সেই রকম আপনার চাপাবাজ কিছু আছে না ভাই, যারা এখন পলাতক অবস্থা আছে, হেরাও শুরু করে ওগুলো। এই জন্য আমি ওইভাবে বললাম, তবে আপনাদের এমন কিছু কথা বলে দিচ্ছে যেটা আপনার ইশারা ইঙ্গিতে না, কিছু কথা সরাসরি বলছি, আপনারা মিলিয়ে নিতে পারবেন। আপনারা সকলে অলরেডি জানেন, কারণ এটা অলরেডি 3-4টা ভিডিও হয়ে গেছে যে মানে আওয়ামী লীগের 50 থেকে 55 জন বা 60 জন এমপি নিয়ে একটা মিটিং হয়েছে কলকাতাতে। তো কলকাতায় মিটিংটা হচ্ছে শেখ সেলিমের বাসায়। এটা কথাটা সত্য, মিথ্যা না, কথাটা সত্য। তবে সেখানে শুধু যে মাত্র যে এই আমাদের মহামান্য তুষ্ট এমপি ছিলেন তা না, এমপি বলতে এমপি, মন্ত্রী, এরা সকলে ছিলেন। এটা ছিল যে দলীয় ফোরামের যেই সভা 18 তারিখে হয়েছে শেখ সেলিম ভাইয়ের বাসায়। তো একটা জিনিস যদি আপনাদেরকে একটু বলি, তাহলে হয়তো আপনারা একটু খেয়াল করতে পারবেন যে গত বেশ কিছুদিন যাবত, প্রায় মাস দেড়েকের মতো হবে, নেত্রীর যে কোনো মিটিং বা যে কোনো ইয়েতে এখন শেখ সেলিম প্রিসাইডিং করছেন বা শেখ সেলিমের বাসায় ওখান থেকে হচ্ছে। যেমন গত 18 তারিখের মিটিংটা শেখ সেলিমের বাসায় হয়েছে। এর আগের এক পর্যায়ে ছিল যে আপনার মায়া ভাইয়ের বাসায় হইতো, তো এখন শেখ সেলিমের বাসায় হচ্ছে। তার কারণও আছে অবশ্য, এটা আপনারা মানেন না মানেন, গালি দেন, যা কিছু বলেন বলবেন বলেন, তাতে শেখ সেলিম, শেখ হেলাল, তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ, এরা সব মোটামুটি বঙ্গবন্ধু পরিবারের কিছুটা হলো কাছাকাছি। 3 জন, এই 3 জন, ওনাদের সন্তানদের কথা আমি বলছি না, এই 3 জন মূলত শেখ হাসিনারও খুব কাছের, আবার বঙ্গবন্ধু পরিবারের কাছের লোকজন। সুতরাং ওনারা আগায় আসছেন যতটুকু। একটা জিনিস আপনাদের বলতে পারি, যে 3 ব্যক্তির নাম নিলাম, এরা এখন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে এবং এটা সরাসরি এখন নেত্রীর সাথে। সুতরাং এইটা নিয়ে আমরা এই মুহূর্তে কোনো বাড়াবাড়ি, ওই হয়েছে রে সেই হয়েছে রে এগুলো বললার দরকার নেই, কারণ চোর তো সবাই চোর, চোর সবাই ছিল, কে না ছিল, সব কি সাধু সাহেব ছিল? তো এই 3 জন আছেন এখন মেইন স্ট্রিম মিডিয়া যেমন বলে না, এরকম মেইন স্ট্রিম বা
হার্ডকোর লাইনে। আর এরপরে আবার যে ধুঞ্চা কিছু আছে না, যে বঙ্গবন্ধু পরিবারের অমুক তমুক আমরা হই, ওই অমুকের জামাইয়ের তমুকের পুতনা, পুতনার শালার শালার নাতি, এরকম কিছু আছে না, ওই যে ধুঞ্চা মার্কা, ওগুলো অলরেডি সাইড হয়ে গেছে গা, ওগুলো সাইড করে দিছে। তো এখন এইখানে আপনার এটা যখন দেখছেন যে শেখ সেলিম উনি সামনের দিকে এগিয়ে আসছেন, ওনার সাথে মিটিং করেছেন, এই মিটিংয়ে ভার্চুয়ালি নেত্রী জয়েন্ট ছিলেন, নেত্রী জয়েন্ট ছিলেন, উনিও কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এরপরে সম্ভবত বেশ কিছু হাই প্রোফাইল লোকজন ওনারা এই মাসের শেষের দিকে না, এটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে নেত্রীর সাথে সরাসরি বসবেন, সরাসরি দেখা করে বসবেন, বাকি কার্যক্রম জানাবেন। এগুলো হচ্ছে যে মূল। তবে গতকালকের যে ইয়েটা হয়েছে, মিটিংটা হয়েছে, ওইখানে সব নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য, যে সকলে দেশে আগে আগে ফিরে যেতে হবে বা এই করতে হবে, নেত্রী আসার আগে সবাই দেশে উপস্থিত থাকতে হবে, এই ধরনের কথাবার্তা হয়েছে। তো এই ধরনের কথাবার্তার মধ্যে আপনারা অনেকেই জানেন যে অনেক নেতা 5ই আগস্টের পরে দিল্লি বা কলকাতা হয়ে পরে আশপাশের দেশে চলে গেছে, অনেকে দুবাই হয়ে আমেরিকা ইউরোপে আইসে, এখানে 6 লাখ নেতারা, নেতা এমপির অনেক এমপি, অনেক 6 লাখ এখানে যারা ছিলেন, তাদের মধ্যে মনে হয় 60 থেকে 65 জন এমপি এবং বেশ কিছু নেতা আছেন যারা এমপি হইতে পারেননি, কিন্তু ওই আপনার সেই রকম প্রভাবশালী নেতা, সেই রকম, হ্যাঁ, প্রভাবশালী নেতা আছেন। এছাড়াও এলাকা ভিত্তিক, তারপরে ডিস্ট্রিক্ট ভিত্তিক কিছু নেতারাও আছেন, অনেক, প্রায় 8-900 মতো হবে। তো তার মধ্যে 55 থেকে 60 জন নিয়ে, এটা গণা যায়নি আসলে কে। তো নামগুলো সব জানি, কারা কারা বসছেন, কারা কি কথা হচ্ছে, এগুলো সব জানি, তো নামগুলো এখন আর দিলাম না, কিন্তু বসছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে বসছেন এরা, এটা কোনো পেপার পত্রিকা আসলো না, কিছুতে আসলো না, কলকাতার কোনো মিডিয়া বললো না, কিন্তু আপনারা বলতেছেন কলকাতার মিডিয়া বা ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখেও এখন না দেখার ভান করে আছে। মানে আপনারা আপনাদেরটা করেন, আমরা কিছুই বলবো না, মিডিয়ারও জানে যে এখন বলবো না, কারণ হচ্ছে যে যেহেতু ওই নেত্রীর একটা প্রেস কনফারেন্স নিয়ে কাউ 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 করছে, সুতরাং এখন কলকাতার মিডিয়া ঠিক আছে করুক না, অসুবিধা কি, চুরি ডাকাতিতে করতেছে না, মিটিং করতেছে বা বিয়া খাইতে আসছে বা খানা খাইতে গেছে, এরকম হইতে পারে, দাওয়াত হইতে পারে, এটা নিয়ে লেখালেখির কি আছে পত্রিকাতে, হেরা তো আর বাঙালি না, আমাকে বাংলাদেশ সমতলে। তো এইখানে যেই বিষয়গুলা, এই জন্য আপনার বিভিন্ন মিডিয়ায় বা ইয়েতে পান নাই। তবে আমাদের অনেক ইউটিউবার অলরেডি বলছেন, অনেক নেতাদের সাথে আমার নিজেরও কথা হয়েছে, ওনারাও স্বীকার করেছেন যে হ্যাঁ ভাই কথা হয়েছে এই সেই। তবে ওইখানে যে কথাটা বলা হচ্ছে যে মানে অনেক নেতাকে বের করে দেওয়া হবে, না ফিরলে অমুক করবে তমুক করবে, এইটা হচ্ছে যে কি জানেন, এটা এইভাবে কোনো হুমকি দেওয়া হয়নি যে তোমরা ফিরে না গেলে তোমাদের বের করে না। এটা তো যারা যাবে না, যারা নেত্রী স- আগে বা নেত্রী যেদিন যাবে সেদিনও যারা উপস্থিত হবে তারা এমনি ক্রস হয়ে যাবে, এটার হুমকি দেওয়ার কোনো দরকার নেই, হুমকি দিবে না কাউকে। তো এখন কেন লিখলাম তাহলে আমি যে 30শে আগস্ট, তার কারণ হচ্ছে যে 30শে আগস্টের ভিতরে সরাসরি বলা হয়েছে যে 30শে আগস্টের ভেতরে সমস্ত নেতা এমপি মন্ত্রী খেতা যারা আছেন তারা সকলেই, যাদের কাছে পাসপোর্ট নাই বা আপনার রেড পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট তো এখন আর নাই, বাংলা পাসপোর্টও নাই, তাদেরকে ট্রাভেল পাসের জন্য 30শে আগস্টের ভেতরে এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। এবং যতজন এমপি এবং মন্ত্রী আছেন নর্মাল আমার মতো আপনার মতো বা ডিস্ট্রিক্ট নেতা, ওদের পাসপোর্ট আছে সবার, ওদের কোনো সমস্যা নাই। ওরা করে কি এই 2 মাস পর পর দুবাই যায়, সৌদি আরব যায়, ওখানে যায় 15-20 দিন থাইকা, ওখান থেকে আবার ভিসা নিয়ে ভারতে আসে, ভারতে 6 মাস থেকে আবার যায় আবার আসে, এগুলো। কিন্তু এমপি আপনার 100% এমপি এবং মন্ত্রীদের কাছেই ইয়ে নেই, বাংলাদেশি পাসপোর্ট না, কারণ তো সব তো রেড পাসপোর্ট নিয়ে গেছিল, লাল পাসপোর্ট সেটা নাই। তাহলে এখন তারা ঢুকবেন কিভাবে? তারা ঢুকার জন্য বলা হয়েছে যে আগস্টের 30 তারিখের ভিতরে ওনাদের সবাইকে ট্রাভেল পাস অথবা পাসপোর্টের আবেদন করতে হবে। পাসপোর্ট তো হয়তো ধরেন দেরি হবে, এই জন্য ট্রাভেল পাস চাইতে বলছে সবাইকে। 30শে আগস্টের ভেতরে যারা ট্রাভেল পাস চাইবেন না তাদের লিস্ট হবে। যারা ট্রাভেল পাস চাইবেন, এম্বাসি থেকে যে টোকেন দেওয়া হবে ট্রাভেল পাস চাইয়াছেন
এম্বাসির ওই টোকেনটা জমা করতে হবে, ফটোকপি জমা করতে হবে। এগুলো সব নেত্রীর কাছে যাবে, এগুলো সব নিয়ে জমা করবেন হচ্ছেন যে শেখ সেলিম সাহেবের কাছে, উনি নেত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দিবে। নেত্রী তখনই বুঝে যাবে এই 30 তারিখের ভেতরে যে কারা কারা আগ্রহী আর কারা কারা আগ্রহী না। তো এটা ধরেন আমরা 4-5 তারিখের ভিতরে আমরা জেনে যাব কারা কারা ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করছে, কারা কারা করে নাই, কে কি অবস্থা, এগুলো সব আমরা 4-5 তারিখে যাবে। সেদিন হয়তো আমরা তখন হয়তো নাম বলে দিব, আর তখনই আপনারা বুঝে যাবেন যে কে কে খাইতেছেন মোটামুটি জুতার বাড়ি। তো এটা হচ্ছে 30 তারিখের ভেতরে। আপনারা তো বলতে পারেন যে 30 তারিখ কেন, নেতৃত্ব আসবেন ডিসেম্বরে। হ্যাঁ, নেত্রী বলেছেন যে ডিসেম্বরের ভেতরে যে কোনো সময়, সেপ্টেম্বর মাসের 15 তারিখ 20 তারিখে হইতে পারে, সেপ্টেম্বর মাসের ভিতরেও নেত্রী যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারেন। এমন আছে 10 তারিখেও ঢুকতে পারেন, সেপ্টেম্বরের 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখেও ঢুকতে পারেন। ডেট যে কোনো দিন বলে দেবেন, কিন্তু 30 তারিখ ডেডলাইন ফর আওয়ামী লীগ এমপি অ্যান্ড মন্ত্রী। ওনারা 30 তারিখের ভিতরে ট্রাভেল পাসের অ্যাপ্লাই করে কপি দিতে হবে, এই জন্যই বলা হয়েছে যে 30 তারিখ। এবং এখানে এই মিটিংয়ে এতটুকু আলোচনা হয়েছে যে মানে নেত্রী দেশে যাবে, দেশে যেদিন ঢুকবেন নেত্রী সেদিন এয়ারপোর্ট বা ঢাকা শহরে লোকজন কত বেশি জমায়েত করা যায়। ঢাকাতে ঢুকার যে 4টা বা 6টা বা 8টা বা 10টা রোড আছে, এগুলো দিয়ে কিভাবে আমাদের লোকজন লাখে লাখে কিভাবে ঢুকবে, ওরা ঢাকায় যাবে, কোথায় কি করাবে, এইসব বিষয়ে আলোচনা। স্যার এগুলো ওপেন সিক্রেট ভাই, কারণ ওই দিন লোক ঢুকবে, রাস্তাঘাট, ট্রেন, বাড়ি ঘর, হাট বাজার সব জায়গা দিয়ে ঢুকবে। আপনাদের অনেকেরই তো মনে আছে 2006-এ যখন যে লগিবেটার আন্দোলন, তখনও তো সরকার সব বন্ধ করে দিয়েছিল, রাস্তাঘাট, ট্রেন মেন, অমুক তমুক, ঠিক না? অনেকে তো 8, 10, 15, 20 কিলোমিটারও ঘুরে ঘুরে হাইটে হাইটে গেছেন। সেই সব কথা চিন্তা করে এই বিষয়ে আলোচনা চলছে। এবং এই যে আজকে আপনারা যখন আমার ভিডিও শুনছেন, এখন থেকে প্রতিদিন শেখ সেলিম ভাইয়ের নেতৃত্বেই বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন কমিটিগুলোর সাথে, কমিটি মানে এগুলো একটা নর্মাল একটা কমিটি করা হয় যে অমুক অমুকে আপনার দায়িত্ব, আপনি এইভাবে লোকগুলো নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসবেন, এই বিষয়ে প্রতিদিন 6টা 7টা 8টা 10টাও হইতে পারে মিটিং হবে প্রতিদিন। কারণ ওই জনসমাগম, ট্রান্সপোর্ট এগুলো সব ঠিক করার জন্য। তো এটাই হচ্ছে যে মূল খবর। তো অনেকে যেটা যেভাবে বলছে যে মানে বলে দিছে যে আমার না, ওটা বলে দিছে মানে হচ্ছে যে আপনাদেরকে 30 তারিখের ভেতরে ট্রাভেল পাস জমা দেওয়ার, ট্রাভেল পাস আবেদন করবেন না, ট্রাভেল পাস চাইতে হবে না, ওটা একটা স্লিপ দিবে, ওই স্লিপ দিতে হবে ফটোকপি। মূল কপি তো আপনার কাছে রাখবেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কারণ আপনি তো তুলবেন, ওই ট্রাভেল পাসটা তুলবেন। 30 তারিখের ভেতরে ওনাদের চাইতে হবে, কারণ এটা জমা দেওয়ার পরে সরকার 2 থেকে 3 দিনের ভিতরে সিদ্ধান্ত জানাবে দিব কি দিব না। বাংলাদেশ নীতি নিয়ে মোদি তো বরাবরই চাপে ছিলেন। এবার আজকে কেরলে একটি সভায়, দলীয় সভায়, মোহন ভাগবত, সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবত, তিনি এবার মোদির বিরুদ্ধে একটা কথা বললেন। তিনি বললেন যে বাংলাদেশ নিয়ে মোদির বিদেশ নীতি সম্পূর্ণ অসফল এবং বেদনাদায়ক। এইমাত্র এটা টিভিতে এখন লাইভ চলছিল, লাইভটা শেষ হলো, এখনো শেষ হয়নি, চলছে, অন্য বক্তারা বলছেন, কিন্তু সংঘ পরিবারের মোহন ভাগবতের কথাই হচ্ছে আসল কথা। তিনি যেটা বলবেন সেটাই হবে। তাহলে মোহন ভাগবত যখন মুখ দিয়ে এই কথাটা বলেছেন, তাহলে মোদির চাপ কিন্তু আরো বাড়লো। সকালবেলা যে দুপুরে যেটা করেছিলাম আমি, যে সরকারের অন্দরে বিশেষ করে কূটনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে মোদির এই নরম মনোভাব নিয়ে। এবার কিন্তু সেই আঁচটা মোদির ঘাড়ে কিন্তু লাগলো, সেই বিষ নিঃশ্বাসটা লাগলো মোহন ভাগবতের। আর এই মুহূর্তে মোহন ভাগবত যদি মনে করেন যে মোদিকে তার গদি ছাড়তে হবে, তাহলে মোদিকে তার গদি ছাড়তে হবে। কারণ বিজেপি হচ্ছে একটি রেজিমেন্টেড পার্টি। এই রেজিমেন্টেড পার্টিতে যখন
মানে পার্টির সর্বস্তরে উচ্চ স্তর থেকে যখন বলা হবে যে আপনার দ্বারা হচ্ছে না, আপনি এবার সরে যান, আপনার বয়স হয়েছে, আপনার শরীর নিচ্ছে না, যে কোনো কারণে বলবে আপনার শরীর নিচ্ছে না, বয়স হয়েছে, আপনার পক্ষে আর এত ট্রাভেল করা উচিত হবে না, আপনি পরবর্তী প্রজন্মের হাতে ছেড়ে দিন। তাহলে এক্ষেত্রে মোহন ভাগবত আর কোনো কথা বলেননি, কিন্তু লাইনে তাহলে কে আছেন? লাইনে আছেন তাহলে যোগী মহারাজ। যোগী মহারাজ কিন্তু উত্তরপ্রদেশকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন। ও অত্যন্ত কড়া ধাঁচের মানুষ। এছাড়া আরো আছে, আমাদের হেমন্ত বিশ্ব শর্মা রয়েছে, এর মধ্যে রাজনাথ সিং রয়েছেন। কিন্তু সংঘ পরিবারের লোক নয় বলে জয়শঙ্কর কোনোদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি সংঘ পরিবারের লোক নন। কিন্তু প্রধানমন্ত্রী হয়তো মোদি হয়তো অবসরের চিন্তাও করতে পারেন। হঠাৎ তিনি বলতে পারেন আমি অবসরে চলে যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ নীতিতে তিনি এই যে সফট একটা ভাব নিয়েছিলেন, সেই সফট ভাবটাই তাকে বিপদে ফেললো। আমি বরাবরই কিন্তু বলেছিলাম এত নরম হওয়ার কোনো দরকার নেই। আপনি অনেক আগে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারতেন। আপনি সমস্যাকে জিয়ে রাখেন, জিয়ে 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 যখন সেটা একদম মানে উত্তপ্ত হয়ে যায়, সেটা অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে। এই নিটের লাস্ট নিট, তার আগে আপনার এই এর কি বলে ওটা, আমাদের যে কৃষি আন্দোলন তাই শেষ পর্যন্ত মোদিকে পেছোতে হলো। প্রথম দিনই যদি উনি কড়া হাতে ব্যাপারটাকে হাতে দিতেন, মানে অমিত শাহের হাতে ছাড়তেন, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো। এখন অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন না কেন? অমিত শাহ শুরুতেই বলে দিয়েছেন অত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব না, কারণ আমার হার্টের সমস্যা রয়েছে, আমি দীর্ঘ ছোটাছুটি করতে পারি না, আর এদেশ ওদেশ যেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে অমিত শাহ সরে গেলে স্বরাষ্ট্রকে দেখবে। স্বরাষ্ট্র একটা বড় দপ্তর, সারা ভারতবর্ষের স্বরাষ্ট্রটা দেখা এটা কম বড় ব্যাপার নয়, ভারতবর্ষের মতো বড় দেশে। তো ওই কারণে অমিত শাহ যা মানে ওই লিস্ট থাকছেন না। তাহলে অমিত শাহর পরে আমাদের যোগীজি হচ্ছেন একেবারে উঠে আসার মতো। এখন বয়স অনেক অল্প, 48-49 বছর বয়স হবে। আর যোগীজিকে সবাই শ্রদ্ধা করে, আপামর জনগণ শ্রদ্ধা করে। যে কোনো রাজ্যের আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, যোগী মহারাজ বললে পরে মাথায় হাত তুলবে যোগী মহারাজ। আর যত এই সন্ত্রাসবাদী আছে আর গুন্ডাবাজ আছে, সব কিন্তু যোগী মহারাজকে দেখলে ঠকঠক ঠকঠক করে কাঁপবে। ভারতবর্ষ চাইছে এইরকম একটা রুলার, যার হাতে শক্ত দণ্ড চাই থাকবে। এই সফট দিয়ে মানে পাওয়ার ইউজ করে এখনকার দিনে আর চলে না। সুতরাং মোদিজির কপালে কিন্তু চিন্তার ভাঁজ। হয়তো যে কোনো দিন শুনবেন, আমি বলছি না যে এইটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে হবে, কিন্তু বলা যখন শুরু হয়েছে আর মোদিজির কান অবধি যদি অবশ্যই পৌঁছায় মোদিজির কানে, তাহলে সম্মান থাকতে থাকতে মোদিজি হয়তো রিজাইন করে বেরিয়ে যেতে পারেন, অথবা একটা স্টেটমেন্ট দিতে পারেন, আমি আমার বয়স বা আমার স্বাস্থ্যের কাছে আমি আর এই কাজ পেরে উঠছি না, আমি এই কাজে অব্যাহতি চাই বলে উনি সংঘ পরিবারের কাছে নিজের রেজিস্ট্রেশন লেটারটা গভর্নমেন্টের কাছে দিয়ে সংঘ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন। বিদায় নিয়ে তিনি তো আগেই বলেছেন আমি হিমালয়ে চলে যাব, রইল ঝোলা চললো ঘোলা, আমি হিমালয়ে চলে যাব। তা ওনার ডায়া বায়া তো কেউ নেই,
সুতরাং ওনাকে আর মানে লোকচক্ষুর তো সামনে আর পাওয়া যাবে না। তবে অবস্থা খুব গম্ভীর, কারণ যেভাবে বাংলাদেশের মানে ব্যাপারটা পাকাচ্ছে এবং ভারতকে বাংলাদেশ চোখ রাঙাচ্ছে, তাতে এবার মোহন ভাগবত পর্যন্ত রিয়াক্ট করতে শুরু করলেন। তাহলে দেশের সাধারণ মানুষের অবস্থা ভাবুন। মোহন ভাগবত অত বড় সংঘ পরিবারের তিনি নেতা, তিনি যদি রিয়াক্ট করেন তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? কারণ সংঘ পরিবার বুঝতে পারছে এইভাবে যদি চলতে থাকে তাহলে পরে 2029-এ যত কষ্টে ক্ষমতায় এসছে বিজেপি, 2029-এ হোয়াইট ওয়াশ হয়ে যাবে। আর পেছনে রাহুল গান্ধী বসে আছে। রাহুল গান্ধী দেখুন 2-4 দিনের মধ্যে অনাস্থা প্রস্তাব আনলেন বলে লোকসভায়, যে বাংলাদেশ ইস্যুতে পুরো ফেল করেছে বলে অনাস্থা প্রস্তাব এনে দেবেন। অনাস্থা প্রস্তাব আনলে পরে আমাদের এখানকার যে বিজেপির যে সমস্ত লোকজন রয়েছে না, তারাও হয়তো দেখবেন অনাস্থা প্রস্তাবে ভোট দিয়ে দেবেন।